সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন রানা। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ চিকিৎসা শেষে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন। বাংলাদেশ সময় রাত 1:45 তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ। বিমানবন্দর ও পারিবারিক সূত্রে জানা গেছে এ সময় সঙ্গে ছিলেন তার ছেলে ও শ্যালক। গত 7 মে চিকিৎসার উদ্দেশ্যে তিনি থাইল্যান্ডে গিয়েছিলেন। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তার বিরুদ্ধে কিশোরগঞ্জে একটি হত্যা মামলা করা হয় বলে জানা গেছে। কুরবানির পশুর চামড়া সংগ্রহ কার্যক্রম চলছে সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে। কারখানাগুলোতে সংগ্রহ করা এসব কাঁচা চামড়া সংরক্ষণের জন্য লবণ মাখার কাজে ব্যস্ত শ্রমিকরা। এদিকে দিনাজপুরে ইচ্ছে মতো দামি বেচাকেনা হচ্ছে কোরবানির পশুর চামড়া। বাজারে সঠিক দাম না পাওয়ায় চামড়া কিনে লোকসানের মুখে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। এতে বাজারে সরবরাহ কমে যাওয়ায় এসব চামড়া ভারতে পাচারের শঙ্কা করছেন ব্যবসায়ীরা। দিনাজপুরের হিলিতেও লাভের আশায় চামড়া কিনে কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারছেন না মৌসুমী ব্যবসায়ীরা। দেশের অন্যতম চামড়ার বাজার নাটোরের চকবৈদ্যনাথে জমে উঠেছে বেচাকেনা। উত্তর এবং দক্ষিণাঞ্চলের দেশের প্রায় 38টি জেলার চামড়া আসে নাটোরের এই আড়তগুলোতে। চামড়া এই তো দুপুরের পর থেকে আসা আরম্ভ হয়েছে এবং মাল নেওয়ার কোনো লোকই পাচ্ছি না। 300, 400, 500 যেমন চামড়া তেমন দাম দিয়ে নেওয়া হচ্ছে। 400 টাকা পিস কিনে নিয়ে আসছি, এখানে বিক্রি করে আসছি, এখানে 325 টাকা দাম হয়। কেনার পর চামড়া কষ্ট আবার 200, তা আবার নিবে না, এ আবার 100 পর আবার নিবেই না। এই তো কাহিনী। সরকার বলতেছে 1000-1200 টাকা চামড়া কিনবে, আর চামড়া এসে বিক্রি নেই। কোরবানির চামড়ার বাজার ব্যবস্থাপনার বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, কোরবানির চামড়ার দাম ও সংরক্ষণ ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি মাহবুব, আসলে যেমনটি বলেছেন চট্টগ্রামে চামড়ার বাজার নিয়ে কিন্তু আসলে একটা নৈরাজ্য শুরু হয়েছে এবং গতকাল থেকেই কিন্তু আসলে এই নৈরাজ্য দেখা দিয়েছে। আমরা এখানকার আসলে যারা আড়তদার ছিল তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে আসলে তাদের লক্ষ্যমাত্রা ছিল 4 লাখ থেকে 4.5 লাখ, তারা কিন্তু সেই লক্ষ্যমাত্রা ইতিমধ্যে কিন্তু আসলে পূরণ করেছে। এখন এই মুহূর্তে যে চামড়াগুলো আসলে বিভিন্ন জায়গা থেকে আসছে সেই চামড়াগুলো কিন্তু আসলে ফেলে দিয়ে যাচ্ছে মৌসুমি ব্যবসায়ীরা, এবং মৌসুমি ব্যবসায়ীরা কিন্তু অভিযোগ করে বলেছেন যারা চামড়ার গুদাম জাত আড়তদার আছে তারাই কিন্তু আসলে সিন্ডিকেট করে কিন্তু এই কাজটি করেছেন। যেহেতু তাদের লক্ষ্যমাত্রা তারা পূরণ করে ফেলেছেন, এরপর পরেই তারা কিন্তু বিভিন্ন দিক থেকে আসা চামড়াগুলো তারা কেনা বন্ধ করে দিয়েছেন। এর ফলে চামড়াগুলোকে বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশনের ডাস্টবিনে ফেলে দিচ্ছে, এবং একই সাথে তারা কিন্তু অভিযোগ করে বলেছেন 300-400 টাকার উপরে কিন্তু কোনো চামড়া তারা বিক্রি করতে পারতেছেন না। কিন্তু তারা কিন্তু গ্রামগঞ্জ থেকে 500 টাকা 600 টাকা দিয়ে চামড়া কিনেছেন, যেহেতু সরকার নির্ধারিত একটা রেট দিয়েছিল সেই রেট অনুযায়ী তারা বিভিন্ন জায়গা থেকে চামড়া কালেকশন করেছিলেন। এর পরপরই তারা যখন আসলে আড়তদারে নিয়ে আসেন কিন্তু সেই চামড়াগুলো নির্ধারিত দামে তারা বিক্রি করতে পারতেছে না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু সকাল থেকে কিন্তু আসলে চামড়ার গুদামের সাথে যেই শ্রমিক জড়িত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তারা কিন্তু সড়ক অবরোধ করেছেন। তারা গত 3 দিন যাবৎ একটি কারখানায় চাকরি করছেন, তাদের প্রায় 150 জনের 113 লাখ টাকা বেতন তাদেরকে দেওয়া হয়নি, সেজন্য তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু বলেছেন তাদের পাওনা যতক্ষণ পর্যন্ত আসলে দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। ইতিমধ্যে কিন্তু সমঝোতার জন্য বৈঠকে বসেছে, কিন্তু কোনো সমঝোতা হয়নি, এখনো পর্যন্ত আন্দোলন চলছে। এই ছিল আমার কাছে এই মুহূর্তে চামড়া নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। এদিকে ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে এখনো ময়লা আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। উত্তর সিটির পূর্ব রাজাবাজার এবং দক্ষিণ সিটির ধানমন্ডির লেক পাড়ে কোরবানির আবর্জনা পড়ে আছে। স্থানীয়রা জানান প্রথম 2 দিন পরিচ্ছন্নতা কর্মীরা আসলেও তৃতীয় দিনে কাউকে দেখা যায়নি। এমনভাবে আবর্জনা পড়ে থাকায় আশপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে, ফলে অস্বস্তিতে রয়েছেন এলাকাবাসী।
দর্শক, এই মুহূর্তে রাজধানীর যাত্রাবাড়ি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল, আর রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার কি অবস্থা দেখতে পাচ্ছেন জানাবেন। মাহবুবা, এটি যাত্রাবাড়ি এলাকার দয়াগঞ্জ মোড় বলে এই এলাকাটিতে। এই এলাকায় আমরা আশেপাশের এলাকাটিও ঘুরে দেখেছি। একেবারে যে গলিগুলি রয়েছে সেগুলিতে দু একটি জায়গায় কিছু কিছু ক্ষেত্রে ময়লা আবর্জনা রয়েছে। পাশাপাশি সিটি কর্পোরেশনের কর্মীরা কাজ করছেন। এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে পড়েছে। এখানে এই দয়াগঞ্জ মোড়ে একদম প্রকাশ্য রাস্তার উপরে এইভাবে এই ময়লাগুলো রয়েছে। এখন বাজে বেলা 12টা। এই 12টা পর্যন্ত এই ময়লাগুলো এখানে রয়েছে। এখানে কুরবানির ময়লার পাশাপাশি অন্য ময়লাও রয়েছে। তো এখানে আমরা সিটি কর্পোরেশনের কর্মীদেরকে দেখিনি এখনও কাজ করার জন্য, কিন্তু বিভিন্ন এলাকায় তারা কাজ করছে। আর যেসব ময়লা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং যারা পথচারী রয়েছেন তারা অনেকটাই অস্বস্তিতে পড়ছেন। এরকম ক্ষেত্রে আমরা দেখেছি যে উত্তর সিটি কর্পোরেশনেরও বিভিন্ন অলিগলিতে, যেমন পূর্ব রাজাবাজার সহ বিভিন্ন যে অলিগলিগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিছু কিছু ক্ষেত্রে দু একটি জায়গায় ময়লা আবর্জনা রয়েছে। পাশাপাশি সিটি কর্পোরেশনের কর্মীরা কাজ করছে সেটা আমরা দেখেছি। এখানেও সিটি কর্পোরেশনের কর্মীরা আসছেন, তারা বলছেন যে কিছুক্ষণের মধ্যে হয়তো এই ময়লাগুলো সরিয়ে নেওয়া হবে। তো মাহবুবা, এই ছিল আমার কাছে রাজধানীর পরিচ্ছন্নতার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। করোনার সংক্রমণ রোধে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বিমানবন্দরের প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, ইমিগ্রেশনে প্রবেশে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট বসানো হয়েছে। থার্মাল স্ক্যানারের মাধ্যমে নন টাচ পদ্ধতিতে যাত্রীদের তাপমাত্রা নির্ণয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বিমানবন্দরের টার্মিনালের স্পর্শকাতর পয়েন্টসমূহে সবার জন্য মাস্ক ব্যবহারের জরুরি নির্দেশনা দেওয়া হয়। বিমানবন্দরের স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত মাস্ক ও গ্লাভস মজুদের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি যাত্রীদের মধ্যে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে রোগ প্রতিরোধ নির্দেশনা প্রচার করা হচ্ছে। সম্প্রতি ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। ঈদের আনন্দ উপভোগ করতে বান্দরবানে আসছেন পর্যটকরা। তবে পর্যটন কেন্দ্রগুলোতে বাইরের পর্যটকের চেয়ে স্থানীয় পর্যটকের সংখ্যা বেশি। জেলার নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক, শৈলপ্রপাত, বগা লেক, চিম্বুক পাহাড়, নীলগিরি সহ সকল স্পট শিশু সহ সব বয়সী পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে বিনোদনের জন্য কুমিল্লার বিভিন্ন বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় লেগেছে। শহরের কোটবাড়ি এলাকায় অবস্থিত ময়নামতি জাদুঘর, ধর্মসাগর পার্ক, বোটানিক্যাল গার্ডেন, গোমতী নদীর বেড়িবাঁধ সহ অন্যান্য স্পটগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। চাঁদপুরের বড় স্টেশন মোলহেডের 3 নদীর মোহনায়ও মেতে উঠেছেন পর্যটকরা। নড়াইলের চিত্রা নদীর তীর সহ পার্কগুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দর্শক, এ বিষয়ে আরো জানাতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী সাইদ। সাইদ, পর্যটকদের উপস্থিতি ও নিরাপত্তার বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। হ্যাঁ মাহবুব, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এই ঈদুল আজহার যে লম্বা 10 দিনের ছুটি পেয়েছে ভ্রমণ পিপাসু পর্যটকরা, তারা কিন্তু এই ছুটিতে বিভিন্ন পর্যটন কেন্দ্রে কিন্তু জড়ো হচ্ছেন ঈদ আনন্দ উপভোগ করার জন্য। তবে কুয়াকাটা সমুদ্র সৈকতে ঈদের প্রথম দিন এবং দ্বিতীয় দিন পর্যটকের সংখ্যা খুবই কম ছিল, অর্থাৎ আশানুরূপ যে পর্যটকের থাকার কথা ছিল তা কিন্তু ছিল না। তবে তৃতীয় দিনে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপস্থিতি কিছুটা বেড়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রচন্ড গরম রয়েছে, আর এই গরম উপভোগ করেও কিন্তু হাজার হাজার পর্যটক এখন এই সমুদ্রের বালিয়াড়িতে নেচে গিয়ে আনন্দ উন্মোদনায় মেতে রয়েছে। তারা কিন্তু সৈকতের নোনা জলে ঘা ভাসিয়ে আনন্দ উন্মোদনে মেতে রয়েছেন। কেউ কেউ কিন্তু ওয়াটার বাইক নিয়ে গভীর সমুদ্রে গিয়ে এই গভীর সমুদ্রের রূপ উপভোগ করেছেন। সকাল থেকে কিন্তু সমুদ্রের জোয়ার ছিল, এখন ভাটা। এই ভাটার স্রোতে কিন্তু ঢেউয়ের সংখ্যা ঢেউ একটু ছোট হয়ে গেছে, তারপরেও কিন্তু তারা এই পর্যটকরা এখানে আনন্দ উপভোগ করছেন। আর নিরাপত্তার যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে কুয়াকাটা টুরিস্ট পুলিশ, কুয়াকাটা নৌ পুলিশ এবং মহিপুর থানা পুলিশের পাশাপাশি কিন্তু এখানে ফায়ার সার্ভিসের যে সদস্যরাও কিন্তু রয়েছে, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা কিন্তু আসলে এখানে নিরাপত্তা দেবে। আর আমি কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাথে কথা বলেছি,
সভাপতি এব্রাহিম ওয়াহিদের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন যে কুয়াকাটা আজকে কিন্তু 70 থেকে 80% রুম বুকিং রয়েছে, তবে আগামীকাল এবং আগামী পরশুদিন কিন্তু শতভাগ রুম বুকিং এর সম্ভাবনা রয়েছে। মাহবুবা, এই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ঈদের ছুটিতে ভিড় বেড়েছে মিরপুর চিড়িয়াখানায়। ঈদের তৃতীয় দিন সকাল থেকেই বাড়তে থাকে মানুষের সমাগম। প্রতিদিন লক্ষাধিক মানুষের পরিদর্শনের ব্যবস্থা রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। চিড়িয়াখানার বড় আকর্ষণ বাঘ ও সিংহ। এছাড়া ভাল্লুকের খাঁচার সামনেই দেখা গেছে দর্শনার্থীদের ভিড়। অনেকেই প্রথমবারের মতো চিড়িয়াখানায় এসে সামনাসামনি বিভিন্ন প্রাণী দেখে উচ্ছ্বসিত। জাতীয় চিড়িয়াখানার মোট 137 প্রজাতির 3000-এর বেশি প্রাণী নগরবাসীর বিনোদনের অন্যতম আকর্ষণ। দর্শক, এই মুহূর্তে মিরপুর চিড়িয়াখানা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন আর কি বলছেন শিশুরা, আসলে জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে ঈদের শুভেচ্ছা। আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু বিপুল দর্শনার্থীর সমারোহ ইতিমধ্যে ঘটে গেছে। সকাল থেকে আমি ঠিক যখন এসেছি তারপর থেকে কিন্তু নানা বয়সী মানুষ, শুধু যে ছোট শিশুদেরকে নিয়ে আসছেন তা না, সব বয়সী মানুষের কিন্তু এখানে সমারোহ ঘটেছে। এবং সব থেকে বেশি মজার বিষয় হচ্ছে যে একেবারে ছোট ছোট শিশুরা যারা টিভির পর্দায় বা বইয়ের পাতায় ক্যানভাসে পশু পাখির ছবিগুলি দেখে অভ্যস্ত, তারা এখানে এসে প্রথমবারের মতো সেই কল্পনার প্রাণীটিকে প্রথমবারের মতো জীবন্ত দেখতে পেয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছে। এবং যেহেতু আজকে ঈদের তৃতীয় দিন এবং একই সাথে জ্যৈষ্ঠ মাস, একটু গরমও পড়েছে, তবে সেই গরমের কিন্তু আসলে ছিটে ফোটাও এখানে দর্শনার্থীদের মধ্যে আমি দেখলাম না। তারা আসলে খুব এখানে আনন্দ এবং উচ্ছ্বাসের সাথে কিন্তু চিড়িয়াখানা ঘুরছেন, দেখছেন। এবং তাদের কাছে আমি একটু জানতে চেয়েছিলাম যে এখানে আসলে ঘুরতে বা দেখতে কেমন লাগছে। তারা বলছেন যে এখানে তারা বেশ কয়েকটি অভিযোগ করলেন যে এখানে পানীয় জলের অভাব, বিশুদ্ধ পানির অভাব। তো পরে আমরা আসলে এখানকার জাতীয় চিড়িয়াখানার যে কিউরেটর রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বললেন যে এখানে বিশুদ্ধ পানিরও পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এবং একই সাথে একটু জানিয়ে রাখি যে এখানে 137 প্রজাতির প্রায় 3000-এর বেশি প্রাণী রয়েছে। এবং এই ব্যস্ত নগরীতে ঈদের সময় ছাড়া বা এই ধরনের সরকারি ছুটি ছাড়া কিন্তু আসলে এভাবে ঘোরা হয় না। তো এই যে বিশাল প্রাণীর একটি সমারোহ, এটি দেখাই কিন্তু আসলে মূল আকর্ষণ বলা চলে। কারণ বিনোদনের খুব বেশি অনুষঙ্গতা রাজধানীতে নেই, তবে সেই হিসেবে চিড়িয়াখানাটা কিন্তু মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সবার কাছে কিন্তু অন্যতম একটি পছন্দের জায়গা। ধন্যবাদ আপনাকে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।